বাঁকে বাঁকে ইতিহাস জড়ানো এক শহর বিষ্ণুপুর। টেরাকোটার মন্দির, ধ্বংসপ্রাপ্ত দুর্গ আর সঙ্গীতের গর্ব এই শহরে আজও ছায়ার মতন জেগে আছে এক রহস্যময় নাম লালবাই। আজকের এই ভ্রমণ পর্বে থাকবে বিষ্ণুপুরের মল্লভূম রাজ্যের সঙ্গে জড়িয়ে থাকা লালবাইয়ের এক রহস্যময় অজানা ইতিহাস। চলুন তাহলে যাই বিষ্ণুপুরে আর জানি সেই ইতিহাস। So once again welcome back to our channel The Family Gather. প্রায় তখন মধ্যরাত। মহারানী চন্দ্রপ্রভা গভীর নিদ্রায় আচ্ছন্ন। রাজপ্রাসাদের গভীর নীরবতা ভেঙে রাজা নিঃশব্দ পায়ে এগিয়ে চললেন রাজপ্রাসাদের বাইরে লালবাইয়ের নতুন মহলের দিকে। তার কানে যেন ভেসে আসছে মৃদু সঙ্গীত আর নূপুরের শব্দ, যার প্রতিটি ধ্বনি তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য আকর্ষণের দিকে। সময়টা 1700 শতকের শেষ ভাগ। শান্তিপূর্ণ ঐতিহ্যশালী বিষ্ণুপুরের মল্ল রাজ্যে রাজত্ব করছেন দোর্দণ্ড প্রতাপ রাজা রঘুনাথ সিংদেব। বাংলার নবাব তখন ইব্রাহিম খাঁ, চেতবর্দা রাজা সুভাষ সিংহ আর উড়িষ্যার দুর্ধর্ষ পাঠান রহিম খান একত্রিত হয়ে রাজশক্তির বিরোধিতা করে বিদ্রোহের সূচনা করে। তাদের মিলিত শক্তি এবার আঙুল তোলে বাংলার বিষ্ণুপুরের দিকে। তাদের উদ্দেশ্য ছিল বাংলা দখল করে একমাত্র শাসক হিসাবে প্রতিষ্ঠিত হওয়া। সে সময় মল্লভূমে রাজা রঘুনাথ সিংহদেবের রাজত্ব। শৌর্য ও রণকৌশলে তিনি ছিলেন অসম্ভব নিপুণ। তার শাসনকালে বিষ্ণুপুরের সামরিক শক্তি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে তার এক ইঙ্গিতে বিপুল সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যেত। রাজা সুভাষ সিংহ ও রহিম খানের দূরভিসন্ধি আন্দাজ করে তাদের উপর পাল্টা আক্রমণ করেন। মল্লভূমের আক্রমণ প্রতিহত করতে না পারায় ছত্রভঙ্গ হয়ে যায় মিলিত জোটের সৈন্যবাহিনী। রাজা রঘুনাথ সিংদেব জয়ী হন আর বিদ্রোহীরা পরাস্ত হওয়াতে বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। যুদ্ধে বিজয়ী হয়ে রাজা বিশাল ধনসম্পদ ও বিপুল অস্ত্রশস্ত্রের সম্ভার নিয়ে ফেরেন বিষ্ণুপুরে। সঙ্গে আনেন চেতবর্দার রাজকন্যা চন্দ্রপ্রভা এবং রহিম খানের সঙ্গীত নিপুণা অপরূপা সুন্দরী বেগম লালবাইকে। রাজ্যে ফিরে রাজকন্যা চন্দ্রপ্রভার সঙ্গে রাজার বিবাহ হয়। লালবাইয়ের জন্য রাজা বিষ্ণুপুরে গড়ের বাইরে নতুন মহল নামে একটি বাসভবন তৈরি করে দেন। সঙ্গীত অনুরাগী রাজা প্রায়ই যেতে থাকেন লালবাইয়ের নতুন মহলে। আসক্ত হয়ে পড়েন তিনি লালবাইয়ের রূপ, যৌবন ও সঙ্গীতে। তিনি বুঝতে পারেন না যে বিষ্ণুপুরের সর্বনাশের বীজ নিজের অজান্তেই তিনি বপন করে ফেলেছেন। লালবাই তার অসামান্য সৌন্দর্য ও প্রতিভা দিয়ে রাজার মনকে জয় করে ফেলেন। তার প্রভাব ক্রমশ এতটাই বৃদ্ধি পায় যে রাজ্য পরিচালনার বিভিন্ন বিষয়ে ও রাজনীতিতেও পরোক্ষভাবে তার মতামত গুরুত্ব পেতে থাকে। রাজ্যের অভিজাত হিন্দু ও পুরোহিত শ্রেণী অসন্তুষ্ট হয়ে ওঠেন। প্রজাদের মধ্যেও এক প্রকার ক্ষোভ ও বিদ্বেষ সৃষ্টি হতে থাকে। কেউই তারা এক মুসলিম নারীর এতটা প্রভাব মেনে নিতে পারছিল না। রাজা পরিণত হয়ে পড়েন লালবাইয়ের যন্ত্রপুত্তলিকায়। শুরু হয় রাজাকে নিয়ে তার খেয়ালি খেলা। তার প্ররোচনায় রাজা খনন করেন বিষ্ণুপুরের দক্ষিণ পূর্ব প্রান্তে এই বিশাল দিঘি আর নাম দেন লাল বাঁধ। বিষ্ণুপুরের বুকে রোপণ করা সর্বনাশের বিষবৃক্ষ ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে। সেই সময়
লালবাই জন্ম দেয় এক পুত্র সন্তানে। লালবাই রাজার কাছে ইচ্ছা প্রকাশ করে যে হিন্দুদের মতো ছেলের অন্নপ্রাশন উপলক্ষে নগরের সমস্ত প্রজাদের একসঙ্গে সে খাওয়াতে চায় তার নতুন মহলের মুসলমান বাবুর্চির হাতের রান্না। লালবাইয়ের মনে হয়তো কোনো দূরভিসন্ধি ছিল না, সে হয়তো সকল মায়ের মতো তার ছেলের অন্নপ্রাশনে বিষ্ণুপুরবাসীদের খাওয়াতে চেয়েছিলেন। প্রথমে অসম্মত হলেও লালবাইয়ের অনুরোধ ফেলতে পারেননি রাজা। লালবাইয়ের ইচ্ছার কথা জানিয়ে প্রজাদের উদ্দেশ্যে রাজা আদেশ জারি করেন। আদেশ ছড়িয়ে পড়তেই প্রজাদের মধ্যে জমে ওঠে ঘোর অসন্তোষের মেঘ। রাজ্যের এই দুর্দিনে মহারানী চন্দ্রপ্রভা এগিয়ে আসেন ও রাজকর্মচারীদের আদেশ দেন ধর্ম রক্ষা করার জন্য। রাজা তার আদেশের বিরুদ্ধাচরণ হচ্ছে দেখে রাজকর্মচারীদের তলব করেন নতুন মহলে লালবাইয়ের বাসভবনে। কিন্তু কোনো রাজকর্মচারী নতুন মহলে না যাওয়াতে সেই ধৃষ্টতার শাস্তি দেবার জন্য রাজা ছুটে যান রাজদরবারে। মহারানীর নির্দেশ মতো সেখানেও কেউ রাজার সম্মুখে আসে না। রাজা বুঝতে পারেন যে এতে মহারানীর হাত আছে। তিনি যান মহারানীর সাথে দেখা করবার জন্য। মহারানী তখন ছিলেন হাওয়া মহলের উপরে। নির্ভীক মহারানী বারবার রাজাকে অনুরোধ করেন তার আদেশ প্রত্যাহারের জন্য। রাজা অবিচলিত থাকায় দেশের ও ধর্মের স্বার্থে মহারানী ইঙ্গিত করেন রাজকর্মচারীদের শেষ উপায় অবলম্বন করবার জন্য। হঠাৎ করে আততায়ীদের আক্রমণে আহত হয়ে রাজা পালাতে গিয়ে হাওয়া মহলের ওপর থেকে পড়ে যান ও ক্ষতবিক্ষত অবস্থায় তার মৃত্যু হয়। রাজার মৃত্যুতে সকলের অনুনয় অনুরোধ উপেক্ষা করে মহারানী ঝাঁপ দেন রাজার জ্বলন্ত চিতায়। প্রাণঘাতিনী সতীরূপে সর্বত্র ছড়িয়ে পড়ে তাঁর নাম। শোকে দুঃখে প্রজারা পাগল হয়ে ওঠে আর বিষ্ণুপুর হয়ে ওঠে অশান্ত ও উত্তাল। এই সব অনর্থের মূলে লালবাই ভেবে ক্রোধান্বিত প্রজারা তার বাসভবন ভেঙে চুরে নির্মমভাবে তাকে লাল বাঁধের জলে ডুবিয়ে মারে। 1898 খ্রিস্টাব্দে জলাশয় পরিষ্কার ও ব্যবহারের উপযুক্ত করবার সময় পাওয়া যায় লালবাইয়ের কঙ্কাল, তার অলঙ্কার ও বহু মুসলমানি খাদ্যপাত্র। শেষ হয় বিষ্ণুপুরের এক কলঙ্কিত অধ্যায়। বিষ্ণুপুরবাসীর মনে আজও গভীরভাবে খচিত লালবাইয়ের নাম। লাল বাঁধের জলে আজও প্রতিফলিত হয় সেই অতীতের গল্প। বিষ্ণুপুরের ইতিহাসে লালবাই এক জীবন্ত কিংবদন্তি, প্রেম, রাজনীতি, ষড়যন্ত্র ও পতনের এক অনন্য প্রতীক। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন। ধন্যবাদ।